আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, আর এটা একটা সোনালী সুযোগ আর্জেন্টিনা আর লিও মেসির সামনে পরপর দুটো বিশ্বকাপ জেতার। কিন্তু সব আর্জেন্টাইন ফ্যান একটা জিনিস নিয়ে চিন্তিত, প্রতিটা ম্যাচেই এই দলটা আমাদের হার্ট অ্যাটাক দিচ্ছে, কনভিন্সিং পারফরমেন্স আসছে না। যদি চারটে সেমিফাইনালিস্টের কথা বলি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা, তাহলে কোথাও না কোথাও ফ্যানদের মধ্যে একটা কনসেনসাস তৈরি হয়ে গেছে যে এই চারটের মধ্যে সবচেয়ে দুর্বল দলটাই আর্জেন্টিনা। তাহলে আসল কারণটা কি? কেন আর্জেন্টিনা এত কনভিন্সিং ফুটবল খেলতে পারছে না? বিশেষ করে নকআউট স্টেজে যে দুর্বলতাগুলো দেখা যাচ্ছে, লিওনেল স্কালোনি কিভাবে সেগুলো সমাধান করতে পারেন সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যাওয়ার আগে? আর কেন এই আর্জেন্টিনা টিমটা 2022-এর সেই আর্জেন্টিনা থেকে এত আলাদা লাগছে? প্রথমেই বুঝতে হবে 2022 আর 2026-এর আর্জেন্টিনার মধ্যে আসল পার্থক্যটা কোথায়। অনেকে বলবেন যে নার্ভি পারফরমেন্স তো 2022-এও ছিল, তখনও তো আমরা এইভাবেই খেলতাম, ম্যাচ তো তখনও জিততামই। এই কথাটা পুরোপুরি ভুল না। মেন্টালিটি এখনও আছে, ম্যাচ কিভাবে জিততে হয় সেই নো হাউও এখনও আছে, কিন্তু একটা জায়গায় আমি একমত না, কন্ট্রোল বিষয়টা একদমই না। 2022-এ পারফরমেন্স খারাপ ছিল না, প্রতিটা ম্যাচে 5-10 মিনিটের একটা ফেজ থাকতো যেখানে আর্জেন্টিনা একটু নড়বড়ে হয়ে যেত। কিন্তু এখানে শুধু 5-10 মিনিটের ফেজ না, পুরো ম্যাচ জুড়েই আপনি বলতে পারবেন না যে আর্জেন্টিনা স্পষ্টভাবে ভালো দল। মুহূর্তের ওপর, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের ওপর ভর করেই ম্যাচ বেরোচ্ছে, কেপ ওয়ার্দে হোক, মিশর হোক বা সুইজারল্যান্ড। আর লিওনেল মেসির পারফরমেন্স সেই মুহূর্তগুলোর একটা বড় অংশ। 2022-এ মেসির ওপর নির্ভরতা ছিল, 2026-এ সেটা ওভার ডিপেন্ডেন্সিতে পরিণত হয়েছে। তো কেন এমন হচ্ছে? আর্জেন্টিনার ডিফেন্সিভলি এত ভালনারেবল কেন লাগছে? আর স্কালোনি এই সমস্যাগুলোর কি সমাধান দিতে পারেন? চলুন আজ এই নিয়েই আলোচনা করি। কারণ 1, প্রকৃত উইঙ্গারের অভাব। আমার মনে হয় প্রথম কারণটা হলো প্রপার ন্যাচারাল উইঙ্গারের অভাব। 2022 সালের আর্জেন্টিনা টিমের কথা ভাবুন। মেসির পরে সবচেয়ে বড় খেলোয়াড় ছিলেন আঙ্গেল দি মারিয়া। তার অ্যাবসেন্স আর্জেন্টিনাকে এত বেশি ভোগাচ্ছে যে টিমে ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি একদমই দেখা যাচ্ছে না। দি মারিয়া কী করতেন? বাঁ দিকে ওয়াইড খেলতেন, ডান দিকেও খেলতে পারতেন, দ্বিতীয় স্ট্রাইকার হিসেবেও অপারেট করতেন, মেসির সাথে দায়িত্বটা ভাগ করে নিতেন। সবচেয়ে বড় কথা, বড় ম্যাচে তিনি একজন ক্লাচ প্লেয়ার ছিলেন। 2021 কোপা আমেরিকা ফাইনাল হোক বা 2022 বিশ্বকাপ ফাইনাল, গোল করার পাশাপাশি সেই ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটিটাও দিতেন তিনি, যা এখন আর্জেন্টিনার সবচেয়ে বেশি মিস হচ্ছে। এখন আর্জেন্টিনার স্কোয়াডে তাকালে একজন মাত্র ন্যাচারাল উইঙ্গার দেখা যায় যিনি ওয়াইড খেলতে পারেন, জিউলিয়ানো সিমিওনে। কিন্তু তিনি অবশ্যই দি মারিয়ার লেভেলের খেলোয়াড় না। এই কারণেই স্কালোনি গত 1 বছরে পুরো সেটআপ বদলে ফেলেছেন। যে আর্জেন্টিনা আগে ওয়াইডও খেলত, নিচু ব্লকের বিপক্ষে ন্যারোও খেলত, এখন তারা শুধু ন্যারো খেলে। ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি চোখেই পড়ে। বা গ্রুপ স্টেজে আর্জেন্টিনা খেলেছিল 3-ম্যান মিডফিল্ড, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টার আর রদ্রিগো দে পল। মেসি নাম্বার 10-এ, সামনে 2 স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ আর থিয়াগো আলমাদা। গ্রুপ স্টেজে এই সেটআপ কাজ করেছিল, কিন্তু কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32-তে যখন একটা স্টাবার্ন সেটেলড ডিফেন্সের মুখোমুখি হলো, তখনই সমস্যাটা প্রকাশ পেল। কেপ ভার্দে সেদিন দুর্দান্ত ফুটবল খেলেছিল, সেটা মানছি, কিন্তু আর্জেন্টিনার কাছে আমরা প্রত্যাশা করি যে তারা এইভাবে স্ট্রাগল করবে না। সেই ম্যাচে একটা স্পষ্ট দুর্বলতা দেখা গেল, মেসির কাছে বল না থাকলে আর সামনে একটা ভালোভাবে সেটেলড ডিফেন্স থাকলে সেই ডিফেন্স ভাঙতে আর্জেন্টিনার অনেক সমস্যা হচ্ছে। সাথে মিডফিল্ডে অনেক বল হারাচ্ছিল তারা। কেন বারবার এমন হচ্ছে? কারণ মিডফিল্ডে এমন কোনো প্লেয়ার নেই যে সেই ক্রিয়েটিভিটিটা দিতে পারে। মেসির সাথে স্ট্রাইকারদের পেছনে খেলে মেসির কাজটা একটু সহজ করে দিতে পারে। দেপলের কথাই ধরুন, 2022-এর দেপল আর 2026-এর দেপল সম্পূর্ণ আলাদা প্লেয়ার। 2022-এ তিনি ছিলেন টেনাসিয়াস, হার্ডওয়ার্কিং, বল ছাড়াও অসম্ভব সচল, বলের ওপর টেকনিক্যালও। এখনও টেকনিক আছে, কিন্তু স্লো হয়ে গেছেন, বল অনেক বেশি হারাচ্ছেন, ফিটনেস লেভেল আর সেই শার্পনেসটাও নেই বল ছাড়া খেলার সময়। রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেল। থিয়াগো আলমাদার জায়গায় এলেন লিয়ান্দ্রো পারেদেস। পারেদেস খেললেন সবচেয়ে ডিপ মিডফিল্ডার হিসেবে, তার সামনে এনজো আর দেপল, আর ম্যাকালিস্টার, যিনি গ্রুপ স্টেজে সবচেয়ে ডিপ খেলতেন, তিনি সামনে চলে গেলেন। সামনে 2 স্ট্রাইকার আলভারেজ আর মেসি। এখানে যেটা হলো, ম্যাকালিস্টারকে বানিয়ে দেওয়া হলো ক্রিয়েটিভ মিডফিল্ডার, যিনি একদমই ফর্মে নেই। লিভারপুলের সাথে তার সিজনটাও খুব খারাপ গিয়েছিল, ফলে মেসির উপর ক্রিয়েট করার দায়িত্ব আরও বেড়ে গেল। মিশর ম্যাচে মনে হচ্ছিল মেসি ছাড়া যেন কিছুই হচ্ছে না। মেসির কাছে বল না থাকলে পুরো টিমটা স্ট্যাগনেন্ট, স্টেশনারি লাগে।
আর তখন মনে হয় পরের ক্রিয়েটিভ মোমেন্ট বা পরের গোলটা আসবে কোথা থেকে। আরেকটা সমস্যা, আর্জেন্টিনা যদি কোনো ম্যাচে আগে গোল করে ফেলে তখন তারা গেমটা কন্ট্রোল করতে চায়, সি আউট করতে চায়, টেম্পো স্লো করে দেয়। কিন্তু এটা তাদের জন্য একদমই কাজ করছে না, কারণ মিডফিল্ডে তারা বলই ধরে রাখতে পারছে না। এই দোষটা কোথাও গিয়ে এনজো মারেস্কারও দেওয়া যায়। চেলসিতে এনজো ফার্নান্ডেজের প্রোফাইলটাই বদলে দিয়েছেন মারেস্কা। স্কালোনিকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল কেন এনজোকে নাম্বার 6 টেম্পো কন্ট্রোলার হিসেবে খেলাচ্ছেন না, যিনি বল ধরে রাখতে পারেন, গেম চালাতে পারেন, শান্ততা আনতে পারেন মিডফিল্ডে। স্কালোনি জবাবে বলেছিলেন এনজো এখন ক্লাব ফুটবলে বক্স ক্র্যাশার হিসেবে খেলছেন, বক্সের কাছাকাছি বেশি খেলেন, তাই তাকে ওই রোলে খেলাচ্ছেন না। গত 2 ম্যাচে পারেদেসকেই নাম্বার 6-এ দেখা যাচ্ছে। বেশ ভালো ফিজিক্যাল মিডফিল্ডার, প্লে ব্রেকআপ করতে পারেন, পাসিং রেঞ্জও ভালো। কিন্তু সমস্যা হলো এনজোর তুলনায় তিনি অনেক বেশি স্টেশনারি। গেম স্লো করতে পারেন, কিন্তু এনজো যেভাবে ইস্যু ফোর্স করতে পারতেন, যেমনটা আমরা 2024 কোপা আমেরিকাতেও দেখেছি, সেটা পারেদেস পারছেন কিনা সেটাই প্রশ্ন। মিডফিল্ডে যে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে সেটা রিস্টোর করতেই পারেদেসকে আনা হয়েছে, কিন্তু তাতে অফেন্সিভ আউটপুট কমে গেছে। এই ব্যালেন্সটাই আর্জেন্টিনাকে খুঁজে বার করতে হবে সেমিফাইনালের আগে। কারণ 2, সবচেয়ে দুর্বল রেস্ট ডিফেন্স। দ্বিতীয় বড় সমস্যাটা হলো রেস্ট ডিফেন্স, আর 4 সেমিফাইনালিস্টের মধ্যে আর্জেন্টিনার রেস্ট ডিফেন্সই সবচেয়ে খারাপ। রেস্ট ডিফেন্স জিনিসটা কি? ধরুন আপনার কাছে বল আছে, আপনার টিম অ্যাটাক করছে। প্রতিটা অ্যাটাক তো আর গোল হবে না, কোনো এক পর্যায়ে বল হারাবেনি, আর তখনই টার্নওভার হয়। প্রতিপক্ষ এখন আপনাকে অ্যাটাক করছে। সেই মুহূর্তে আপনি কত দ্রুত ডিফেন্সিভ শেপে ফিরে আসতে পারছেন, কতটা সংগঠিতভাবে সেই ফেজ অফ প্লে ডিফেন্ড করতে পারছেন, সেটাই রেস্ট ডিফেন্স। আর এই মুহূর্তে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় সমস্যার জায়গা। মিশরের বিপক্ষে 3টে প্রায় একই রকম গোল হজম করেছিল আর্জেন্টিনা, যার একটা ডিসঅ্যালাউড হয়েছিল। সুইজারল্যান্ড ম্যাচেও একইভাবে ড্যান আন্ডোয়ের গোলটা এলো। মিডফিল্ড গেম কন্ট্রোল করতে পারছে না, বল ধরে রাখতে পারছে না, রেস্ট ডিফেন্স খুব খারাপ, ডিফেন্ডাররা বল ছাড়া বেশি স্টেশনারি, ফলে স্পেস অনেক বেশি খুলে যাচ্ছে। বারবার দেখা যাচ্ছে বা আর ডান হাফ স্পেস দিয়ে প্রতিপক্ষের অ্যাটাক তৈরি হচ্ছে, আর ঠিক সেই সিচুয়েশনগুলোতেই আর্জেন্টিনা গোল হজম করছে। কিন্তু এখানে একটা কথা স্পষ্ট করে বলা দরকার, সেন্টার ব্যাকদের দোষ দেওয়া ঠিক হবে না। ক্রিস্টিয়ানো রোমেরো আর লিসান্দ্রো মার্তিনেজ দুজনেই বেশ ভালো পারফর্ম করছেন। লিসান্দ্রো মার্তিনেজের তো রীতিমতো ফেনোমেনাল একটা বিশ্বকাপ যাচ্ছে। মেসির পর যদি এই টিমের সেরা খেলোয়াড় কে জিজ্ঞেস করা হয়, আমি বলবো লিসান্দ্রো মার্তিনেজ। তাহলে সমস্যাটা পুরো ডিফেন্স না, সমস্যাটা হলো অ্যাটাক থেকে ডিফেন্সে ফেরার সেই ট্রানজিশন শেপ, যেটা আর্জেন্টিনার জন্য অনেক স্লো, আর সেই শেপে ফিরতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। ফুল ব্যাকদের কাছে রিকভারি পেস নেই, মিডফিল্ডারদের কাছেও নেই। প্লে ব্রেকআপ করার মতো একমাত্র প্লেয়ার পারেদেস, তারও এক্সপ্রেস পেস নেই রিকভারির ক্ষেত্রে। আর যদি বাকি 3 সেমিফাইনালিস্টের দিকে তাকান, ফ্রান্সের পুরো ফ্রন্টলাইন, স্পেনের লামিনে ইয়ামাল, ইংল্যান্ডের বুকায়ো সাকা আর অ্যান্থনি গর্ডন, সবাই দারুণ পেসি ট্রানজিশন প্লেয়ার। এরা প্রত্যেকেই আর্জেন্টিনাকে এই ঠিক জায়গাগুলোতেই ভোগাতে পারে। সাথে ব্যক্তিগত ফর্মেরও সমস্যা আছে। ফুলব্যাক পজিশন পুরো টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টিনার জন্য একটা ইস্যু। ডান দিকে মলিনা শুরু করলে ভালো খেলছেন না, মন্তিয়াল এসে ঠিকঠাক খেলছেন, কনসিস্টেন্সিই নেই। এই পজিশনে বাঁ দিকে মেদিনা ভালো শুরু করেছিলেন, কিন্তু ইনজুরিতে পড়ে যান, এখন তালিয়াফিকো খেলছেন। ডিফেন্ডার হিসেবে ঠিকঠাক, কিন্তু বল পায়ে তার কন্ট্রিবিউশন খুব বেশি না। ব্যালেন্সড ডিফেন্স আর ব্যালেন্সড মিডফিল্ড দুটোই যেন হাতছাড়া হয়ে গেছে আর্জেন্টিনার, যেটা তাদের 2022 বিশ্বকাপ বা কোপা আমেরিকায় দেখা সলিডিটিটা দিতে পারত। মাঠে আর্জেন্টিনাকে স্ট্রাগল করতে দেখে বেঞ্চের দিকে তাকালে চোখ আটকে যায় কিছু নামে: নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে, ভ্যালেন্তিন বার্কো, এজেকিয়েল পালাসিওস। এরা সবাই নিজের নিজের ক্লাব সিজনে দুর্দান্ত পারফর্ম করেছেন। প্রশ্নটা তাই স্বাভাবিকভাবেই আসে, স্কালোনি এদের উপর ভরসা করছেন না কেন? যেমন ধরুন, বা ব্যাকে যদি সমস্যা হয় আর মিডফিল্ডে কন্ট্রোল না পাওয়া যায়, তাহলে ভ্যালেন্তিন বার্কোকে খেলানো যায় লেফট ব্যাকে, যিনি মিডফিল্ডে ইনভার্ট করে আরও স্টিল যোগ করতে পারেন, আর তাতে দে পল, এনজোকে আরও সামনে খেলার স্বাধীনতা দেওয়া যায়। ম্যাকঅ্যালিস্টারকে যদি সরাসরি মেসির সাথে নাম্বার 10-এ খেলানো যায়, তাহলে জিওভানি লো সেলসোর মতো খেলোয়াড়কে ব্যবহার করা যেতে পারে, যাকে স্কালোনি খুব বিশ্বাস করেন। লো সেলসো পুরো সিজনে ফিট ছিলেন না, হয়তো 1-2বারই পুরো 90 মিনিট খেলেছেন, শার্পনেসও তেমন ছিল না। অ্যামি বুয়েন্দিয়াকে নেওয়া উচিত ছিল কিনা তা নিয়েও কথা হয়েছিল, যার অ্যাস্টন ভিলার সাথে সিজন বেশ ভালো গিয়েছিল। তবু লো সেলসো জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে গোলও করেছিলেন, ভালো একটা ফ্রি কিকও মেরেছিলেন। 2022 বিশ্বকাপের আগেও তিনি মেসির সাথে বাঁ হাফ স্পেসে অপারেট করা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। বিশ্বকাপের ঠিক আগে ইনজুরিতে পড়ে বাদ পড়ে যান। তাহলে কি লো সেলসোকে এবার সেই ভরসাটা দেওয়া যায়?
তারপর নিকো পাজ, কোমোর হয়ে দারুণ ইমপ্রেসিভ সিজন কাটিয়েছেন। রিয়াল মাদ্রিদ তাকে বাইব্যাক করবে কিনা, কোমো তার বাই অপশন অ্যাক্টিভেট করবে কিনা, এসব নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এখন ইউরোপিয়ান ফুটবলে তিনি একটা বড় হট প্রপার্টি। যদিও একটা থিওরি আছে যে তিনি মেসির স্পেসই দখল করেন, তাই হয়তো মেসি আর পাজ একসাথে খেলতে পারবেন না, কিন্তু কোথাও না কোথাও এই সমাধানটা খুঁজে বের করতেই হবে। রাইট ব্যাকেও সমস্যা। এজেকিয়েল পালাসিওস রিভার প্লেটের হয়ে রাইট ব্যাকে খেলেন, প্রায় ভালো খেলেন, রাইট ব্যাক থেকে ইনভার্টও করতে পারেন। মলিনা মন্তিয়েল যেহেতু ইমপ্রেস করতে পারেননি, তাহলে এই পজিশনের সমাধান হতে পারেন পালাসিওসও। আর জুলিয়ানো সিমিওনেকে কেন খেলানো হচ্ছে না সেটা আমার নিজেরও বোধগম্য নয়। উইথ চাওয়া হলে নিকো গঞ্জালেস আর থিয়াগো আলমাদার উপরই বেশি ভরসা করা হচ্ছে। এটা একটা স্টাবারনেস, যা আমরা কোথাও না কোথাও আগেও দেখেছি। ব্রাজিলের সাথে কার্লো আঞ্চেলত্তি যেভাবে কাসেমিরোর সাথে আটকে ছিলেন, খেলিয়েই গেছেন, পরে দেখা গেল কাসেমিরোর সেই লেগস আর নেই। নরওয়ে ম্যাচে তিনি মিডফিল্ড আটকাতেই পারলেন না। কিছু স্টাবার্ন ডিসিশন ম্যানেজারদের ডুবিয়ে দেয়, আর এটাও হয়তো তেমনই একটা সিদ্ধান্ত। সিমিওনেতে ভরসা না করা, বারবার নিকো গঞ্জালেসকে আনা, থিয়াগো আলমাদাকে সময় দেওয়া, আর নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কো আর লো সেলসোর মতো প্লেয়ারদের ইগনোর করা। জুলিয়ানো সিমিওনে কি দিতে পারেন? এক তো তিনি একজন ন্যাচারাল উইঙ্গার, ডান দিকেও খেলতে পারেন, বাঁ দিকেও দরকার হলে ব্যবহার করা যায়। যেসব ফেজে আপনি গেম চেজ করছেন, সেখানে একজন উইঙ্গার হিসাবে ডিফেন্স স্ট্রেচ করে দিতে পারেন। আরেকটা বিষয়, আপনি যদি লিড ডিফেন্ড করছেন, প্রতিপক্ষ যখন একটু ডেসপারেট হয়ে ম্যান কমিট করে সামনে চলে আসে, নিজেদের ডিফেন্সিভ শেপ কম্প্রোমাইজ করে, তখন সিমিওনের পেস দিয়ে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে জখম করা যায়। পাশাপাশি পিছিয়ে এসে নিজের ফুলব্যাককেও সাহায্য করতে পারেন। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলেন, তাই বল ছাড়া তার ওয়ার্ক রেটও অসাধারণ। তবে হ্যাঁ, এত বড় একটা ম্যাচের আগে স্কালোনি একসাথে এতগুলো পরিবর্তন করবেন বলে মনে হয় না, কিন্তু এটাও স্পষ্ট এখন যা করা হচ্ছে সেটা কাজ করছেন না। আর একটা কথা আবার বলি, আর্জেন্টিনা পারফরমেন্সের ওপর নয়, মোমেন্টের ওপর ভরসা করে ম্যাচ বের করছে। এই দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য। যদি কোনোদিন মেসির অফ ডে যায়, তাহলে ইংল্যান্ড বা পরবর্তীতে ফ্রান্স বা স্পেনের বিপক্ষে এই আর্জেন্টিনা টিমের জন্য ম্যাচ জেতা অনেক কঠিন হয়ে যাবে। তবে একটা কথা মানতেই হবে, যদি কোনো ম্যানেজারের স্টাবার্ন হওয়ার অধিকার থাকে, সে আর্জেন্টিনার হয়ে 100রও বেশি ম্যাচ ম্যানেজ করেছেন তিনি, হেরেছেন মাত্র 9টা ম্যাচ, আর এই সময় জিতিয়েছেন কোপা আমেরিকা। আর তাহলে এখন প্রশ্ন থেকে যায়, এই বেঞ্চের প্লেয়ারদের কি আরও ভালোভাবে ব্যবহার করা যায়? 3টে কারণ নিয়ে আজ কথা বললাম। প্রথমত, ট্যাকটিক্যাল প্ল্যানে ফ্লেক্সিবিলিটির অভাব আর প্লেয়ার প্রোফাইলিং উল্টেপাল্টে যাওয়া, যেমন এনজোকে ডিপ রোলের বদলে অ্যাডভান্সড পজিশনে খেলানো। দ্বিতীয়ত, রেস্ট ডিফেন্স, আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা, বল ছাড়া ডিফেন্সিভ ট্রানজিশন। আর তৃতীয়ত, ম্যানেজারের স্টাবারনেস, ফর্মে থাকা বেঞ্চ প্লেয়ারদের ওপর ভরসা না করা। এখন মাত্র 2টো ম্যাচ বাকি আর্জেন্টিনার জন্য। যদি এই 3টে জায়গায় একটু বেশি বিশ্বাস আর নমনীয়তা আনা যায়, তাহলে হয়তো আর্জেন্টিনা আরও ভালো করতে পারবে সামনে। আপনার কি মনে হয়? বেঞ্চের প্লেয়ারদের নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কো, সিমিওনে, পালাসিওস এদের উপর কি আরও বেশি ভরসা করা উচিত, নাকি যেভাবে চলছে সেভাবেই চলা উচিত? নাকি বলবেন ভাই মাত্র 2টো ম্যাচ বাকি, মেসি একাই বের করে নেবেন, কোনো টেনশনের কিছু নেই? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফিফা বিশ্বকাপে এখন মাত্র 4টে ম্যাচ বাকি। অবিশ্বাস্য যে কত দ্রুত আমরা টুর্নামেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের বিশ্বকাপ কভারেজ আপনাদের ভালো লাগছে। 2 সেমিফাইনালেরই প্রিভিউ নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন।